প্রশ্ন উঠেছিল যে খায়রুল হক সাহেবের যে রায়টি দিয়েছিলেন তখন কিন্তু তিনি প্রধান বিচারপতি ছিলেন না। অর্থাৎ একজন প্রধান বিচারপতি তিনি অবসর গ্রহণের পরে কোন রায়ে স্বাক্ষর করতে পারেন কিনা এবং স্বাক্ষর করলে সেটির আইনগত মূল্য কি, এটা ছিল মূল প্রশ্ন। আমি সেক্ষেত্রে আমাদের বিদ্যমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে রুলস 1988 সাল, আমাদের সংবিধানের 105 অনুচ্ছেদ এবং আমাদের দেওয়ানি কার্যবিধি দেখিয়ে আমি মাননীয় আদালতকে বলেছি যে দেখেন, একটা হচ্ছে প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট, একটা রায় ঘোষণা, আর পরবর্তীতে রায় স্বাক্ষর করা সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস। রায় যখন প্রোনাউন্স করা হয়েছিল তখন বিচারপতি এবিএম খায়রুল হক সাহেব তিনি বিচারাঙ্গনে আসীন ছিলেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে, কারণ আমাদের সিনিয়র একটি রায় দেখে বলেছেন যে কোনো কারণে একজন বিচারপতি রিটায়ারমেন্টের পরে গিয়ে তিনি আদালতে তিনি সেই রায়ে যদি স্বাক্ষর করেন, সেটি আদালতের দৃষ্টিতে এটি রায় হিসেবে গণ্য হবে না। আমি এই মামলার এই পয়েন্টের উপরে আমরা দুজনই আমরা ইন্ডিপেন্ডেন্ট মতামত দিয়েছি, আমরা স্বাধীন মতামত দিয়েছি, আমাদের দেশের আইনের বিধানটা কি সেটি সম্পর্কে বলেছি এবং পরবর্তীতে এহসান সিদ্দিকী বলেছেন। আমরা যেটা বলেছি আদালতের কাছে, যে আদালত যে রিভিউ পিটিশনটি শুনছেন, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া রায়, আমরা বলেছি যে অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনা করতে হবে দেশের গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে, এবং বাংলাদেশের মানুষের যে ভোটার অধিকার লঙ্ঘিত হয়েছে, বিচ্যুত হয়েছে, মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন, সেটাকে ফিরিয়ে আসতে হবে। এটা ছিল আমাদের মূল বদ্ধকতা। আর কিছু বক্তব্য? না, এটা হচ্ছে খেয়াল করতে হবে, শর্ট অর্ডারের মধ্যে কিন্তু ছিল যে বিচারকরা কিন্তু বাই ওয়ে অফ মেজরিটি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায়টি, এই আপিলটি অ্যালাউ হয়েছে। সুতরাং 4 জন বিচারপতি পক্ষে, 3 জন বিপক্ষে, এই কথাটি কিন্তু ওই রায়ের শর্ট অর্ডারের মধ্যে উল্লেখ ছিল। পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পরবর্তী যে পূর্ণাঙ্গ রায়, সেই রায়ে পরবর্তী দুটি জাতীয় সংসদ নির্বাচনের তৎকালীন বিদ্যমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হতে পারে, সেটি তিনি পরিবর্তন করেছেন। সুতরাং ওই জাজমেন্টের আমাদের বক্তব্য হচ্ছে, তৎকালীন সময়ে যখন মেজরিটি তো অবশ্যই 4 জনের মধ্যে পক্ষে ছিল, 3 জন বিপক্ষে ছিল, সেটা আছে, কিন্তু পরবর্তী দুটো নির্বাচন সংক্রান্ত ওই সময়কার শর্ট অর্ডারের মধ্যে যে আদেশ ছিল, সে আদেশটি পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে। এটাই আমরা বলেছি, যেটা আমাদের বিদ্যমান আইন অনুযায়ী সেটা সম্ভব না। একমাত্র রিভিউ করা ছাড়া প্রকাশ্য আদালতে কোন বিচারপতি, এটা আমি দেখেছি, আপনারা দেখেছেন, আমি মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য এবং প্রশ্নের জবাবে সুস্পষ্টভাবে বলেছি, প্রকাশ্য আদালতে কোন বিচারপতি যখন কোন রায় দেন, এমনকি কোন সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেও রায় দেন, তাহলে ছোটখাটো অ্যারিথমেটিক্যাল মিস্টেক, ধরুন কোনো কারণে জারি কমা ভুল হয়েছে, কোনো কারণে একটা শব্দ অ্যাড করলে না করলে সেন্টেন্স হয় না, শুধুমাত্র এইগুলো ছাড়া আর যে কোনো পরিবর্তন করতে গেলে অবশ্যই সেটা রিভিউ ছাড়া সম্ভব হবে না, যে রিভিউটা এখন হচ্ছে। আমি আদালতকে বলেছি, এই যে পরিবর্তন, অর্থাৎ প্রথমে সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে পরবর্তীতে পূর্ণাঙ্গ আদেশের যে একটা ব্যাপক ফারাক, সেটি রিভিউ পিটিশন ছাড়া এটা সমাধান করা সম্ভব না। এবং আপনারা রাইটলি এই রিভিউ পিটিশন শুনছেন, যেটার বর্তমান সময়কের আবেদনকারী আপিলকারী বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।